আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশি সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজস্ব বাড়ানোর কৌশল হিসেবে কর ছাড় দেওয়া হয়েছে। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে বাড়বে নজরদারি। বাজেটের উন্নয়ন স্রোতে বিএনপির গাত্রদাহ হচ্ছে বললেন কাদের। ভাওতাবাজিতে ভরা বাজেট মন্তব্য ফখরুলের। অর্থনৈতিক বাস্তবতার সাথে মিল নেই সিপিটির পর্যবেক্ষণ। বনভূমি উজাড় আর কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে হুমকির মুখে দেশের জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে বাংলাদেশ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। করোনাকালেও আগামী অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি প্রবৃদ্ধি অর্জন হবে আশা করে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানিয়েছেন, রাজস্ব বাড়ানোর কৌশল হিসেবে এবার ছাড় দেওয়া হয়েছে করে। বলেন, কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে নজরদারি বাড়ানোর কথাও জানান অর্থমন্ত্রী। প্রথা অনুযায়ী বাজেট পেশে পরের দিনে অর্থমন্ত্রী বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থ বরাদ্দের যৌক্তিকতা ও বাজেটের নানা খুঁটিনাটি দিক তুলে ধরেন, আর সেটি হতো সশরীরে। তবে করোনার কারণে গতবারের মতো এবারও তিনি যুক্ত হন ভার্চুয়ালি। করোনাকালে দেশে হচ্ছে না প্রয়োজনীয় বিনিয়োগ, তাহলে আগামী অর্থ বছরের লক্ষ্যমাত্রা 7.2% প্রবৃদ্ধি কেমন করে অর্জন হবে? এমন প্রশ্নের বিপরীতে অর্থমন্ত্রী প্রবৃদ্ধি নিয়ে আরো বেশি আশাবাদের কথাই জানালেন। আমাদের 2021-22 সালে সম্ভাব্য প্রবৃদ্ধি আমরা আশা করি আমরা যা কালকে লক্ষ্যকরণ করেছি তার সাথে আমরা বেশি অর্জন করতে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমায় হাত না দিলেও অর্থমন্ত্রী কোম্পানির কর্পোরেট ট্যাক্স 2.5% কমানোর প্রস্তাব দিয়েছেন। এর উদ্দেশ্য সম্পর্কেও বললেন অর্থমন্ত্রী। এইটা যদি কমাই, হারটা কমাই, তাহলে ইন দ্যাট কেস আমাদের কালেকশনটা বাড়বে। আমরা কিন্তু এই যে কমালাম, আমাদের বড় উদ্দেশ্য হচ্ছে এর পিছনে আমাদের ইভেন্চুয়ালি আমরা বিশ্বাস করি যে উইল বি উইনার। আমরা একটা উইন সিচুয়েশন থেকে এই কাজটি করার চেষ্টা করছি। এই জন্য রেট কমানো হয়েছে আমাদের আরো বেশি কালেকশনের জন্য। আমি কালো টাকা নিয়ে কখনো কথা বলি নাই। আমাদের বাজেটে আমাদের আমরা যে প্রভিশনটি রেখেছিলাম সেটি হলো অপ্রদর্শিত আয় এবং কালো টাকার মধ্যে যে গালফ অফ ডিফারেন্স। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, বাজেটে ঘাটতি নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি। অতি পরিচিত পথ, নতুন কোনো পথ নয়। আমাদেরকে অভ্যন্তরীণ বাইরে থেকে আমাদেরকে ধার করতে হবে। ধারের বাজার এখন খুব ভালো। এটা আমরা যা বিদেশে যারা ধার দেয় তাদের কথাবার্তায়, তাদের আচরণে আমরা দেখেছি, এবং আমাদের ধারের রেকর্ডও তো খুবই ভালো। করোনাকালে কৃষি খাত অর্থনীতিতে বড় ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বাণিজ্যিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কৃষিকে আমরা এখন বাণিজ্যিকীকরণ করব, যাতে করে মানুষের আয় বাড়ে, কর্মসংস্থান হয়, বিশেষ করে গ্রাম বাংলায়, পল্লী বাংলায়। গ্রামীণ বাংলাদেশ আসলে গ্রামীণ বাংলাদেশ। ইনশাল্লাহ বাজেট ভালো আছে এই কৃষির জন্য। যখনই দরকার হবে তখনই কৃষিতে এবং স্বাস্থ্য খাতে উদারভাবে বাজেট অন্য জায়গা থেকে এনে হলেও দেওয়া হবে। এবার স্বাস্থ্য খাতে গতবারের চেয়ে 13.3% বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে এ খাতে দুর্নীতি বন্ধে নজরদারি বাড়ানো হবে জানান অর্থমন্ত্রী। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যবসা বিনিয়োগ বান্ধব বাজেটে উন্নয়নের স্রোত দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। এমনকি বিদেশ থেকে বিএনপি বাজেট নিয়ে সমালোচনা করছে। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের প্রাথমিক সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত দলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ফর্ম বিতরণ অনুষ্ঠানে সদস্য করার ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ভূমিদস্যু এবং চিহ্নিত মাদকাসক্ত এই ধরনের লোক এবং যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, এদেরকে কোনো অবস্থাতে আওয়ামী লীগের সদস্য করা যাবে না। বিতর্কিত লোকদের যদি কেউ টেনে আনেন
তাহলে তাকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। ওবায়দুল কাদের বলেন, করোনা পরিস্থিতিতে এবারের বাজেট বাস্তবভিত্তিক ও জনমুখী। তা নিয়ে বিএনপির সমালোচনা অযৌক্তিক। অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচনা। তাদের বাজেট বক্তব্য, তারা ভালো কিছু চোখে দেখে না, দিনের আলোতে তারা রাতের অন্ধকার দেখতে পায়, তারা পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যার অন্ধকার দেখে। এই দল কখনো ভালোটা চোখে দেখে না, চোখ থাকতেও তারা হাওয়া ভবনের কালো চশমা পরে আছে। সেই জন্য প্রকৃত চিত্র তাদের কালো চশমা ধরা পড়ে না। ত্যাগী ও পরীক্ষিতদের উপনির্বাচনে মনোনয়ন দেয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট ও নেত্রীর নিজস্ব টিমের রিপোর্ট প্রাধান্য পাবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাকালে মানুষের জীবন জীবিকার স্বাভাবিক গতি ফেরানো ও বেঁচে থাকা নিশ্চয়তায় প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ। কেবল অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি করা হয়েছে বলে মনে করে বিএনপি। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল 2021-22 অর্থবছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। শুক্রবার গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। সুস্পষ্টভাবে মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি বা প্রতারণা করা হয়েছে। এবারের এই বাজেট হচ্ছে জিডিপির মাত্র 17.46%। 2021 অর্থ বছরের জন্য মূল বাজেট ছিল 5,68,000 কোটি টাকা, যা ছিল জিডিপির 17.90%। এই হিসেবে বাজেটের প্রকৃত আকার বৃদ্ধির পরিবর্তে সংকুচিত হয়েছে। ব্যবসায়ীরা সব সুযোগ নিচ্ছে এই বাজেটের। অপ্রয়োজনীয় খাতে এডিবি বরাদ্দ কমেনি। লুটপাট ও দলীয় নেতাকর্মীদের সুবিধা দিতে এডিবি বরাদ্দ অব্যাহত রয়েছে। এমনকি 5 তারকা হোটেল নির্মাণের মতো বিলাসী প্রকল্প রয়েছে এই তালিকায়। এই বাজেট বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 1% মধ্যেই আছে। 2020-21 অর্থ বছরে স্বাস্থ্য খাতে 3,000 কোটি টাকা বাড়িয়ে 25,914 কোটি বরাদ্দ দেখানো হলেও সংশোধিত বাজেটের তুলনায় স্বাস্থ্য খাতে বৃদ্ধির পরিমাণ দাঁড়ায় মাত্র 180 কোটি টাকা। এই বাস্তবতায় স্বাস্থ্য খাত বড়ধাক্কা সামলাতে পারবে না। স্বাস্থ্য খাত জিডিপির 5% বরাদ্দ করতে হবে। এই সরকারের তো জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই। সাধারণ মানুষ যারা সংখ্যায় বেশি, দিন আনে দিন খায়, তাদেরকে খুশি করার কোনো দরকার নেই। এই জন্যে তারা যাদেরকে খুশি করলে তাদের দুর্নীতিটা বহাল থাকবে, দুর্নীতি করতে পারবে ঠিক মতো, সেটাই তারা করেছে। এটা তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে। বাজেট প্রতিক্রিয়া শেষে এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে স্থানান্তর করে আনা হয়েছে বিশেষ কেবিনে। ইনফেকশনটাকে তারা দূর করতে সক্ষম হয়েছে এবং যেহেতু ওখানে এই সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সেই কারণে ওনারা তাকে এখন এই বিশেষ কেবিনে স্থানান্তর করেছেন। এখনও তিনি কিন্তু আপনার একেবারেই যে সমস্ত সুস্থ হয়ে গেছেন তা নয়, কিন্তু লাংসে এখন তার কোনো সংক্রমণ নেই বা সেই ধরনের কোনো আপনার ইনফেকশন নেই, কিন্তু হার্ট তার এখনও সমস্যা আছে আর কিডনিতেও সমস্যা আছে, ক্রিয়েটিনিনটা এখনও হাই। বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে বিএনপি। এবং ভালনারেবল অবস্থা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বলেছি আপনাদেরকে, অর্থনৈতিক বাস্তবতার সাথে প্রস্তাবিত বাজেট কাঠামোর মিল নেই বলছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। শুক্রবার বাজেট পর্যালোচনায় সিপিডির গবেষকরা জানিয়েছেন, ব্যবসায়ীদের খুশি করতে কর ছাড়ের প্রস্তাব থাকলেও তা বিনিয়োগ ও কর্মসংস্থান তেমন বাড়াবে না, দূর হবে না আয় ও ভোগের বৈষম্য। 2021-2022 অর্থ বছরের বাজেটটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছে। অর্থনীতি চাঙ্গা করার সীমাহীন আকাঙ্ক্ষায় বৃহস্পতিবার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। দেশীয় শিল্প সুরক্ষায় অর্থমন্ত্রীর কর ছাড়ের প্রস্তাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘুরে দাঁড়াবে, গড়ে উঠবে কৃষিভিত্তিক শিল্প।
কিন্তু মহামারীর এই দুঃসময়ে যে স্বাস্থ্য খাত নিয়ে এত হইচই, সে বিষয়ে বাজেটে স্বচ্ছ রূপরেখা না থাকাটা হতাশাব্যঞ্জক, এমন মূল্যায়ন সিপিডির। বাজেটটা যখন তৈরি করা হয়েছে, অনুমতিগুলো খুব সিরিয়াসলি অর্থ মন্ত্রণালয় চিন্তা করে করেছেন কিনা সেইটা নিয়ে আমাদের সন্দেহ থেকে যাচ্ছে। টিকা ক্রয় করার জন্য কত টাকা দিতে প্রস্তুত আছেন, এই সংখ্যাটা কিন্তু নাই। হয়তো আমার মতো অনেকেই হয়তো চিন্তা করছেন এইটাই হয়তো সবচাইতে গুরুত্বপূর্ণ সংখ্যা হওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটির গবেষকরা বলছেন, নতুন বাজেট মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য হতাশার। অসচ্ছল প্রান্তিক মানুষের জন্য সামাজিক সুরক্ষায় যেটুকু বরাদ্দ তিনি বাড়িয়েছেন তা পেনশনের কল্যাণে। কোভিড নিয়ে সরকারের চিন্তায় স্বচ্ছতা থাকলেও বরাদ্দে তার প্রতিফলন নেই। বলা হচ্ছে জীবন এবং জীবিকার মাধ্যমে আমরা এগিয়ে যাব, কিন্তু এখানে কি ধরনের রিফর্ম দরকার এবং কি ধরনের সংস্কার দরকার, কি ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার এবং কিভাবে করব, সেটার কোনো সঠিক স্বচ্ছ রূপরেখা নাই। করোনাকালীন পরিস্থিতিতে কিভাবে এই ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়বে সেটি কিন্তু স্পষ্ট নয়। বন্ড বা ফ্ল্যাট কেনা কিংবা হাইটেক পার্কে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও বাজেট বক্তব্যে রাগঢাকের অভিযোগও করেছে সিপিডি। তারা বলছেন, সামগ্রিক বাজেট তৈরিতে অর্থমন্ত্রীর আরও সতর্ক হওয়ার সুযোগ ছিল। কাঠামোগত দুর্বলতা নিয়ে বাজেটটাকে পেশ করা হয়েছে। কেবলমাত্র এআইটি অ্যান্ড ভিএটি এবং কাস্টমস ডিউটি কমিয়ে আমাদের দেশে কর্মসংস্থান বা ব্যক্তিখাতের যে বিনিয়োগ সেটার মধ্যে চাঞ্চল্য আনা যায় না। কিন্তু প্রশ্নটি হচ্ছে, বেসরকারি খাত এই সুযোগগুলো নেবার পরে কি তিনি বিনিয়োগে আসবেন, এটি হচ্ছে প্রশ্ন, যেটি কিন্তু এই বছরটিতে কিন্তু আমরা ওইভাবে দেখিনি। সিপিডির গবেষকরা বলছেন, নতুন বাজেট তৈরিতে গেল 10 মাসের বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি। কাগজে কলমে 10% প্রবৃদ্ধি ধরা হলেও বাস্তবে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি অর্জন করতে হবে 30%, যা পূরণ করা প্রায় অসম্ভব মনে করে সিপিডি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম পেতে ভিড় করেন প্রার্থী ও সমর্থকরা। গতকাল বিকেলে যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল সহ বেশ কয়েকজন ফর্ম সংগ্রহ করেছেন। এ সময় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো এলাকায়। শুক্রবার ঢাকা 14 আসনের উপনির্বাচনে 6 জন, সিলেট 3 আসনে 7 জন এবং কুমিল্লা 5 আসনে 8 জন ফর্ম সংগ্রহ করেছেন। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। চলবে 10 জুন পর্যন্ত। আগামী 12 জুন মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে আওয়ামী লীগের প্রার্থী। সিলেট 3 আসনে আওয়ামী লীগের মাহমুদুর সামাদ, ঢাকা 14 আসনে আসলামুল হক এবং কুমিল্লা 5 আসনে আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসনগুলো শূন্য হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত নির্যাতন, মামলা হামলার পরও জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সারা দেশে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 40 বছর হলো শাহাদাত বরণ করেছেন এবং সেই দিন অনেকেই ভেবেছিল জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরেই বিএনপি শেষ, বিএনপি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, বিএনপি ধ্বংস হয়ে যাবে। কিন্তু বিএনপি ধ্বংস হয়নি। আজকে 40 বছরেও বিএনপি কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এত অত্যাচার, এত নির্যাতন, মূল নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে, এই অবস্থায় কিন্তু বিএনপি এত ঐক্যবদ্ধ হবে টিকে আছে, যেটা আমি মনে করি কোন রাজনৈতিক দলের জন্য এটা সম্ভব নয়। বনভূমি উজাড়, ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে হুমকির মুখে পড়েছে দেশের জীববৈচিত্র্য। সেই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ায় বড় ধরনের প্রভাব পড়ায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে নীতি নির্ধারণী পর্যায়ে এখনই সচেতনতার পাশাপাশি পরিকল্পিত নগরায়ন না হলে সামনে অপেক্ষা করছে বড় বিপদ। বেঁচে থাকার প্রয়োজনে বাড়ছে শিল্পায়ন, বসবাসের প্রয়োজনে উজাড় হচ্ছে বনভূমি। বিশেষজ্ঞদের মতে একটি দেশে 25 ভাগ বনভূমি থাকার প্রয়োজনীয়তা থাকলেও দেশে আছে 18 ভাগ। দ্রুত বাড়তে থাকা জনগোষ্ঠীর আবাসস্থল তৈরির প্রয়োজনে কেটে ফেলা হচ্ছে গাছপালা, আর পরিবেশে এসবের নেতিবাচক প্রভাব পড়ছে দ্রুতই। দূষণের ভয়াবহতা বাড়ছে ক্রমেই। খাল, নদী দূষণের পাশাপাশি ফসলি জমিতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের কারণে দেশে অসংখ্য জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ক্রমেই এসবের প্রভাব পড়বে মানুষের জীবনেও। আমরা যে খেতে স্প্রে করি, ওষুধ দেই, এতে করে প্রচুর মাইক্রো বা অণুজীব
এগুলো আমাদের নষ্ট হচ্ছে সেটা আমরা জানি না। এতে করে আমরা পরিবেশের ক্ষতি করে ফেলছি। কৃষি জমি প্রতিনিয়ত আমরা মানে হিউম্যান সেটেলমেন্টসের আন্ডারে নিয়ে আসতেছি, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করে যে কৃষি জমি যে বর্তমানে 55% কৃষি জমি আছে, এটাকে এখানে আর কোনো যেন ইন্টারভেনশন না হয়, আর কোনো যেন নষ্ট না হয়। যে পেস্টিসাইড যে আমরা ব্যবহার করে থাকি, সেগুলো করি কতিপয় স্পিসিস মারার জন্য বা ক্ষতি করার জন্য, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে অনেক রকমের ছোট ছোট বীজাণু জীবাণু তাতে ধ্বংস হয়। অর্থাৎ আমাদের খুব সচেতন হতে হবে যেন আমরা আমার জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত না করি। এখানে আমাদের যে বেশি ক্ষতিগ্রস্ততার ভেতরে এখন আছে সেগুলো হচ্ছে জলাভূমির যে মাছগুলো। দেশের পরিবেশ দূষণে নিজেদের নেতিবাচক ভূমিকার পাশাপাশি উন্নত বিশ্বের দেশগুলোর দায় নিচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে একক দেশ হিসাবে বাংলাদেশের ভূমিকা না থাকলেও ঘাড়ে নিতে হবে বড় বড় বিপদ, দাবি গবেষকদের। জলবায়ু পরিবর্তনের আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ বলা যেতে পারে। আমাদের দক্ষিণাঞ্চল বিশেষ করে উপকূলবর্তী এলাকার সাধারণ মানুষের লবণাক্ততা বাড়ছে, সাইক্লোনের সংখ্যা এবং তীব্রতা দুটোই বাড়ছে। অর্থাৎ এটা একটা সাইক্লোন, তাছাড়া বন্যাও বাড়বে এবং কিছু খরাও বাড়বে। সব মিলিয়ে আমরা একটা মহাবিপদের সম্মুখীন। গ্লোবাল টেম্পারেচার যে রাইজ করেছে তার একটা ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশেও পড়ছে। এটা আমাদের জন্য অ্যালার্মিং। আমরা কন্ট্রিবিউট করছি না, কিন্তু আমরা এটাকে ফেস করছি। 2050 সাল নাগাদ লোক সংখ্যা আরও বাড়বে, প্রায় 27 কোটি 28 কোটি লোক সংখ্যা হবে। হ্যাঁ, তখন এই পরিবেশের উপরে আরও প্রেশার পড়বে। তো সেখান থেকে বেঁচে থাকার জন্য এখন থেকে আমাদের পরিকল্পিত উপায়ে আগাতে হবে। পরিবেশ দূষণের বড় প্রভাব পড়ছে মানব স্বাস্থ্যেও। বৈশ্বিক বায়ু পরিস্থিতি নিয়ে সদ্য প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দূষণের কারণে বাতাসে সবচেয়ে ক্ষতিকারক PM25 এর মাত্রা বিশ্বে সবচেয়ে বেশি। আর এই কারণে ফুসফুস সমস্যায় দেশে মানুষের মৃত্যুর হার অনেক বেশি। দূষণের কারণে বায়ুমণ্ডলে প্রধানত কার্বন ডাই অক্সাইড, মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ওজোন, মিথেন, ভোলাটাইল গ্যাস ইত্যাদি গ্যাসের দ্বারা দূষিত হয়। 2015 সালে বাংলাদেশে 2,34,000 মানুষ শুধুমাত্র দূষণের প্রভাবে মারা গিয়েছিল। যে গ্রিন ইকোনমি করতে যে আমাদের সুপেয় পানি বাড়াতে হবে, পানির দূষণ কমাতে হবে, বাতাসের দূষণ কমাতে হবে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। বিশেষজ্ঞদের মতে প্রতিপাদ্য বাস্তবায়নে সবুজ বনায়ন কর্মসূচির পাশাপাশি পরিবেশ দূষণ রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এখনই। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ মারা গেলেন মোট 12,758 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 18,151টি নমুনা পরীক্ষায় 1,887 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট 8,07,867 জনে করোনা শনাক্ত হলো। নতুন করে সুস্থ হয়েছেন 1,723 জন। মোট সুস্থ হলেন 7,47,758। পরীক্ষার বিপরীতে 24 ঘন্টা শনাক্তের হার 10.40, সুস্থ 92.56 এবং মৃত্যুর হার 1.58%। রংপুরে অবাধে চলাফেরা করছেন সীমান্তবর্তী মানুষ। চাঁপাইনবাবগঞ্জের মতো সেখানেও করোনার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির শঙ্কা রয়েছে। বিভাগের 5 স্থলবন্দর সহ বিভিন্ন সীমান্ত থেকে প্রতিদিন চিকিৎসা ও জীবিকার প্রয়োজনে নগরীতে ছুটছেন মানুষ। স্থলবন্দরগুলোতে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকলেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা স্বাস্থ্য বিভাগের। দুদেশের সীমান্তের জিরো পয়েন্টে করোনা রোধে জিরো টলারেন্স করোনা প্রতিরোধ কমিটির, পণ্যবাহী পরিবহন ও মানুষ পারাপারেও শক্ত কর্তৃপক্ষ। উত্তরের জেলা লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত ভুটান থেকে গড়ে দৈনিক পণ্যবাহী ট্রাক ঢুকছে 4 থেকে 500। নিয়মনীতি মেনে বন্দরে ঢোকার পর কঠোরতার শেকল ভেঙে পড়ছে। পরিবেশ হচ্ছে স্বাভাবিক, বিদেশি চালকদের সংস্পর্শে দিনভর কাজ করছেন শ্রমিকরা। সুন্দরভাবে স্প্রে করে আমরা গাড়িটা এখান থেকে পাঠিয়ে দিই পার্কিং। চালান নিয়ে গাড়ির খাবার যদি না থাকে তাদেরকে ভারতে রিটার্ন করে দেই। আমাদেরকে বলি দেওয়া আছে যে গাড়ি থেকে ড্রাইভার যাতে না নামে। বন্দর থেকে আমদানি করা পণ্য পৌঁছে যাচ্ছে গোটা দেশে, সেখানেও মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি। কাজে অকাজে শহরে ছুটছেন সীমান্তের মানুষও। আমাদেরকে গাড়ি থেকে নামতে দেয় না, নামি না আমরা। আপনারাও তো সেফটি থাকুন, আমরাও সেফটি থাকি। করোনার দ্বিতীয় ঢেউয়ের ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে নানা উদ্যোগের কথা জানালেন প্রতিরোধ কমিটি। স্বাস্থ্যবিধি মেনে জীবন এবং জীবিকা এবং অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে কাস্টমস এখানে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ থেকে যে
ট্রাক চালকরা যাবে ইন্ডিয়ায়, তারা ফিরে এসে একটা আমরা আইসোলেশন সেন্টার তাদের জন্য আমরা একটা স্কুল ঠিক করেছি। মানুষের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে মহাদুর্যোগেও বন্দরে আমদানি রপ্তানি সচল রাখায় দেশের অর্থনীতিতে গতি পেয়েছে বলে দাবি কাস্টমসের। এদিকে সীমান্তের মানুষের চলাচলে লাগাম টেনে ধরতে না পারলে এই অঞ্চলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবার আশঙ্কা স্বাস্থ্য বিভাগের। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আদায় করা এটা একটা চ্যালেঞ্জ, আবার জীবন জীবিকা সব কিছুর সমন্বয় করা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, সব কিছু মিলে একটা বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যে লোকটা সীমান্তে আক্রান্ত হলে সে যখন ভিতরে আসবে অবশ্যই আক্রান্ত করবে, এটা তো সাইন্স ব্যাপার। তা নইলে সেই হুয়াং প্রদেশের মানুষ, এই কয়টা মানুষ প্রথমে তো একটা দুইটা আক্রান্ত হয়েছে, সারা বিশ্বে ছড়াইলো কীভাবে? এইভাবে ছড়াইছে। এ পর্যন্ত করোনায় গোটা রংপুর বিভাগে প্রাণ গেছে বিভিন্ন বয়সী ৩৯৯ জনের, আক্রান্ত আরও ১৯,১৬৩ জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও ভারতীয় ভেরিয়েন্ট ঠেকাতে রংপুর বিভাগের স্থল বন্দরগুলোতে নেওয়া হয়েছে শক্ত ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনে আমদানি রপ্তানি সহ যাত্রী পারাপার করা হচ্ছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, বুড়িমারি স্থলবন্দর, লালমনিরহাট। অবৈধ খাদ্য মজুত করে সরকারকে বিপাকে ফেলার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বিনা লাইসেন্সে কেউ খাদ্য মজুত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার ময়মনসিংহের সিএসডিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য সচিব নাজমানারা খানম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে খাদ্যমন্ত্রী সারা দেশে পুরাতন খাদ্য গুদাম সংস্কার ও নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণাধীন বিভিন্ন কাজ পরিদর্শন করেন। বজ্রপাতে জামালপুরে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে মা, ছেলে এবং বাগেরহাটে একজনের মৃত্যু হয়েছে। জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলার বজ্রপাতে এক নারীসহ ৫ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। বকশীগঞ্জ উপজেলায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে নদীতে গোসল করা অবস্থায় হর ও বাদশাহ মিয়া বাড়ির কাছের ক্ষেত থেকে ধান সংগ্রহ করার সময় আকিজা বেগম ও ধান খেতে কাজ করার সময় খলিলুর রহমানের মৃত্যু হয়। দেওয়ানগঞ্জের চিকাজানি এলাকায় বজ্রপাতে মারা যান রাজমিস্ত্রি আনামিয়া। মেলান্দহের ঘোষের পাড়া এলাকায় কৃষক তাজেল মণ্ডল বাইরে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান। এদিকে চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা, ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঝড়ের সময় আম কুড়াতে যান তারা। ক্লেমন খেলা সংবাদ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ফুটবলে আফগানিস্তানের সাথে ড্র আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশ দলের ফুটবলারদের, মনে করেন ম্যাচের গোলদাতা তপু বর্মন। কাতারের দোহায় বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে দারুণ খেলে জেমির শিষ্যরা। পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। শুক্রবার দলের কোনো অনুশীলন ছিল না। রিকভারি সেশনে জিম আর সুইমিং করে জামাল ভুঁইয়ারা। এদিকে আফগানিস্তানের বিপক্ষে বাম হাতে ব্যথা পাওয়া মিডফিল্ডার সোহেল রানা বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছেন, খেলতে পারবেন না বাকি 2 ম্যাচও। বাংলাদেশের পরের ম্যাচ 7 জুন ভারতের বিপক্ষে। সেরাটা দিয়েছে কালকে, তো এটাই আমার মনে হয় সবচেয়ে বড় হলো টিম ওয়ার্ক। আমি যেটা সবসময় বলে থাকি যে টিম ওয়ার্ক হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার একটা ফিউচারের জন্য। তো সেটা আমাদের টিমে আছে। তো আশা করি আমরা সামনের যে ম্যাচটা আছে ইন্ডিয়া এবং ওমানের সাথে, 7 তারিখে ইন্ডিয়া ম্যাচ আমাদের। তো এইটা আমার কাছে মনে হয় আমরা যদি এশিয়া কাপের ডিরেক্ট খেলতে চাই, ইন্ডিয়া ম্যাচের পয়েন্টটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এইটা আমাদের মাথায় সবার আছে এবং সবাই খুব মোটিভেটেড এবং সবাই কনফিডেন্স বিল্ড আপ হয়েছে আমাদের গত ম্যাচের থেকে। তো আশা করবো এই কনফিডেন্সটা আমাদের ইন্ডিয়া ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্রিকেটের আরো খবর। 3 ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। গতকাল মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে লিজেন্ড অফ রূপগঞ্জকে 7 উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। টি-20 টুর্নামেন্টে ওয়ানডে স্টাইলে ব্যাট করেছে রূপগঞ্জের ব্যাটসম্যানরা, ফলটাও পেয়েছে হাতে নাতে। 5 উইকেট অক্ষত থাকলেও স্কোরবোর্ডে 138 রান তুলে থেমেছে লিজেন্ডসরা। জহুরুল ইসলাম অমি ও মেহেদী হাসান মিরাজ কোনো চাপে পড়তে দেননি খেলাঘরকে, দুজনেই পেয়েছেন অর্ধশতক। 3 উইকেট হারিয়ে প্রথম জয় তুলে নেয় খেলাঘর। দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 10 রানে হারিয়ে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই ম্যাচেও প্রথম ব্যাট করে শাইনপুকুর 5 উইকেটে তুলে 137 রান। এই রান তাড়া করতে গিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব অল আউট হয়ে যায় 127 রানে।
সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার জানি। রাজস্ব বাড়ানোর কৌশল হিসেবে কর ছাড় দেওয়া হয়েছে, বাজেট উত্তর সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে বাড়বে নজরদারি। বাজেটের উন্নয়ন স্রোতে বিএনপির গাত্রদাহ হচ্ছে বললেন কাদের। ভাওতাবাজিতে ভরা বাজেট মন্তব্য ফখরুলের। অর্থনৈতিক বাস্তবতার সাথে মিল নেই সিপিডির পর্যবেক্ষণ। বনভূমি উজাড় আর কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে হুমকির মুখে দেশের জীব বৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।